আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাকে আমার এক মামা পাঠিয়েছেন। ঘটনাটি মামা আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই উল্লেখ করছি। আমি মানিক হাসান। আজ আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার বন্ধু। এখানে আমি তার নামটি গোপন করে রাখছি। আমি তার নাম দিলাম সিয়াম, ছদ্মনাম। সিয়াম যখন অষ্টম শ্রেণীতে পড়ে তখন এই ঘটনাটি তার সাথে ঘটেছিল। সিয়াম গ্রামে থাকে, তখন বিদ্যুৎ ছিল না। তাদের গ্রামে প্রবেশ করার পথে একটা বড় ভিটা পড়ে, আর ওই ভিটাতে একটি বড় বটগাছ ছিল। লোকমুখে শোনা যায় বটগাছটা নাকি ভালো না। গ্রামের অনেকেই সেই বটগাছের অস্বাভাবিক কিছু দেখেছে। শ্যাম বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে কমপক্ষে ঘন্টাখানিক সময় লাগে। তাই সে স্কুলে যাওয়ার সময় বাইসাইকেল নিয়ে যায়। স্কুলের পাশে একটি বাজার ছিল। স্কুল ছুটি হয় ঠিক 4টায়। তাই সব কিছু ছেড়ে শ্যাম বাড়িতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত। যেদিন শ্যামের সাথে ঘটনাটি ঘটে সেদিন সে স্কুল ছুটির পর বাজারে যায়। কাজ শেষ করে সে হাতে মোবাইল দেখে ঘড়িতে প্রায় 9:30 বাজে। তখন তার বটগাছের কথা মনে পড়ে। বটগাছটির কথা ভাবতেই সে ভয় পেয়ে যায়। সে দ্রুত সাইকেল চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে ভিটার প্রবেশ করে। সে খুব দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার মনে হলো কেউ পিছন থেকে তার সাইকেল যেন ফলো করছে। তাই সে সাইকেল থামিয়ে পিছনে মোবাইলের আলোর সাহায্যে পিছনের দিকে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু সে কাউকে দেখতে পায় না। পুরো জায়গাটি নীরব ও নির্জন। যেহেতু গ্রামে বিদ্যুৎ ছিল না, তাই গ্রামের সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ছে। আর ওই সময়টা কে বা ঘর থেকে বের হবে, এটা ভেবে সিয়ামের মনে খটকা লাগে। সে ভাবে হয়তো ভয়ের কারণে সে ভুল দেখছে। তাই সে আবার সাইকেল চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ সাইকেলের সামনে একটা বিড়াল এসে পড়ে। সিয়ামের সাইকেলের সেই বিড়ালের লেজের উপর দিয়ে চলে যায়। সিয়াম লক্ষ্য করলো বিড়ালটার কিছু হলো নাকি। এটা দেখার জন্য সে সাইকেল থামায়, কিন্তু পেছনে তাকাতে সে দেখে সেখানে কোনো বিড়াল নেই। সিয়াম আরও ভয় পেয়ে যায়। সে সিদ্ধান্ত নিল এবার আর সে সাইকেল থামাবে না, যাই হোক না কেন। সিয়াম সাইকেল চালাতে শুরু করে। খানিক বাদে বারবার সাইকেলের চেন পড়ে যায়। তাই সিয়াম রেগে সাইকেল থেমে নেমে যেতে থাকে। সিয়াম এক পর্যায়ে সাইকেল ধরে হাঁটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে বটগাছের কাছে চলে আসে। বটগাছটির কাছে সে আসতেই সে শুনতে পায় বটগাছের উপর থেকে সমানে বিড়ালের আওয়াজ। সে মনে মনে ভাবতে থাকে, ভাবা যায় বটগাছের উপর বিড়ালের ডাক কীভাবে আসতে পারে। ব্যাপারটা যে কারো কাছে অদ্ভুত লাগবে। এই পরিস্থিতিতে যে কেউ ভয় পেয়ে যাবে। বিড়ালটি করুণ কণ্ঠে ম্যাও ম্যাও করে কাঁদছিল। বটগাছের উপর থেকে বিড়ালটির ডাক শুনে সিয়ামের গা শিউরে ওঠে। সে মনে সাহস নিয়ে বটগাছের দিকে মোবাইলের টর্চ ধরে। আর সে যা দেখে তা দেখার পর তার চোখ কপালে উঠে যায়। সে দেখে বটগাছের মগডালে একটি কালো বিড়াল বসে তার দিকে তাকিয়ে আছে। বিড়ালের চোখ দুটো লাল ছিল। তার দেখে মনে হয় যে আগুনের ন্যায় গোলাকার। বিড়ালটির লেজ নেই, আর লেজ থেকে রক্ত ঝরছে। চোখগুলো জল করছে। এটা দেখার পর শ্যাম সেখান থেকে সাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তার কাছে মনে হচ্ছে সে যেন সেই ভিটা শেষ করতে পারছে না। সে জায়গাটা ত্যাগ করার জন্য মনে প্রাণে চেষ্টা করছে। অবশেষে শ্যাম তার বাড়িতে পৌঁছানোর সক্ষম হয়। সে বাড়িতে ফিরে চোখে মুখে পানি ছিটাতে থাকে। শ্যাম ভাবে সে এটা কি দেখল। সেই রাতে শ্যাম কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। শ্যাম খুব ভয় পেয়েছে, তাই সে ভেবেছিল সে কিছুটা স্বাভাবিক হলে সবাইকে ওই ব্যাপারটা খুলে বলবে। সেই রাতের পর শ্যামের সাথে আর তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু শ্যামের আম্মু লক্ষ্য করে তাদের হাঁস মুরগি কমে যাচ্ছে। 1 সপ্তাহ পর শ্যামের আব্বু ঘরে শুয়ে আছে। এমন সময় তিনি অদ্ভুত আওয়াজ শুনতে পান। তাই তিনি বাইরে বের হন, আর তিনি শুনতে পান শ্যামের ঘর থেকে কে যেন অদ্ভুত আওয়াজে কথা বলছে। শ্যামের ঘরে দরজার কান পেতে শোনার চেষ্টা করলেন। তিনি শুনতে পান কে যেন বলছে, পারবে না তোকে কেউ বাঁচাতে, পারবে না। এটা বলে জোরে জোরে হাসতে শুরু করে। শ্যামের আম্মু খুব ভয় পেয়ে যায়।
তাই তিনি সিয়ামের আব্বুকে ডাক দেন। সিয়ামের আব্বু সিয়ামের ঘরের সামনে গিয়ে সিয়ামকে ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এভাবে কিছুক্ষণ ডাকাডাকির পর তিনি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করার পর তারা দেখে বিছানায় সিয়াম নেই। তারা দুজন ভয় পেয়ে যায়। কি বন্ধ ঘর থেকে সিয়াম কোথায় যাবে? আর তখনই খাটের নিচ থেকে হাড়ের শব্দ ভেসে আসে। তাদের কাছে মনে হয় বিছানার নিচে কিছু একটা চিবিয়ে খাওয়ার শব্দ। তারা টর্চের আলো খাটের নিচে দেখতেই পায় সিয়াম বসে একটা মুরগি কামড়ে খাচ্ছে। এটা দেখার পর সিয়ামের আম্মু চিৎকার করে ওঠে। তখন তাদের দিকে সিয়াম তাকায়। সিয়ামের চোখগুলো বড় বড় হয়ে গেছে, আর চোখগুলো লাল টস করছে, মুখে রক্ত লেগে আছে। সিয়াম তাদের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সিয়ামের আব্বু সিয়ামকে হুজুরকে দেখানোর জন্য নিয়ে যায়। হুজুর ছিল সিয়ামের নিজের মামা। তিনি সিয়ামকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তারপর সিয়ামের আম্মুকে বলে সিয়ামের উপর কোনো এক খারাপ জিন প্রভাব ফেলেছে। হুজুর সিয়ামকে দোয়া দরুদ পড়ে ফু দেন আর হাতে তাবিজ বেঁধে দেন। এদিকে সিয়ামের জ্ঞান ফেলে সে অনবরত বমি করছিল, আর এক পর্যায়ে আবারও জ্ঞান হারায়। সিয়াম বেশ কিছুদিন বিশ্রামে থাকে। সিয়াম কিছুটা সুস্থ হলে সে সেই রাতের ঘটনাটি বলে। সিয়ামের মামা মানে হুজুর বলে, সেই বটগাছ থেকে তোমার উপর সেই খারাপ জিনটির নজর পড়েছে। তখন তিনি সিয়ামকে বলে, কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটলে ভয় না পেয়ে মনে মনে সাহস নিয়ে আয়াতুল কুরসি পাঠ করবে। সিয়াম তার মামার কথা মাথায় নাড়ায়। সেদিন পর থেকে সিয়ামের সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ঘটনাটি এতটুকুই ছিল। ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার গ্রামের বাড়ি রংপুর নীলফামারীতে। ঘটনাটি যখন ঘটে তখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়। এসএসসি পরীক্ষা শেষ করে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাই বাড়ির সবাই মিলে। সেখানে প্রায় 2 দিন থাকি। 2 দিন থাকার পর আমার মামার বাড়িতে মাসিরাও চলে আসে। আমার মামার বাড়ি থেকে মাসিরা চলে যাওয়ার দিন মাসি আমাকে তাদের সাথে নিয়ে আসে এবং মা বাবা সেখানেই থেকে যায়। তো মাসির বাড়ি থেকে অনেক মজা করতে থাকি। আমার মাসির বাড়ি থেকে মামার বাড়ি 2 কিলোমিটার। তো মাসির বাড়ির চারপাশে অনেক সুন্দর অনেক গাছপালা। আমার মাসির বাড়ির পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে। তো আমার মাসি একদিন আমাকে বলল নদীতে নাকি অনেক মাছ পাওয়া যায়। তো আমি মাসির সাথে নদীতে মাছ মারতে যাই। বলা ভালো যে নদীটি ছিল একটি শ্মশান ঘাটের কাছে। অনেক মরা পোড়ানো হতো এই নদীর তীরে। তো আমি যেদিন মাছ ধরতে যাই সেদিন একটা লাশ নিয়ে যাচ্ছিল মরা পোড়ানোর জন্য। আমি সেই লাশটার দিকে এমনভাবে তাকিয়েছিলাম, হঠাৎ একটি বাতাস এসে লাশটির কাপড় সরে গেলে লাশটি আমার দিকে তাকিয়ে থাকে এমন মনে হচ্ছিল। দেখলাম লাশটি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমি দেখে ভয় পেয়ে যাই। এরপর লাশটি আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। আমি মাসিকে বলি ওটা কার লাশ? মাসি লাশের কথা শুনে চমকে যায়। তিনি বলেন কিসের লাশ? আমার মাসি নাকি কোনো লাশই দেখতে পায়নি। এটা শুনে আমি আরও ভয় পাই আর ভাবি আমি কি দেখলাম, এটা কি আদৌ সত্য নাকি স্বপ্ন? তারপর মনের ভুল ভেবে আমরা মাছ মারতে শুরু করি। মাছ মারতে মারতে হঠাৎ একটা মানুষের হাতের কঙ্কাল আমার বড়শির হাতে উঠে আসে। আমি চিৎকার করি। আমার চিৎকার শুনে মাসি আমার কাছে আসে। এরপর এসব দেখে মাসিও ভয় পায়। সঙ্গে সঙ্গে মাসি আমাকে নদী থেকে উঠিয়ে নিয়ে আসে বাড়িতে আসার পর বিকাল থেকে আমার শরীরে অনেক জ্বর থাকে। প্রায় টানা 7 দিন জ্বর ছিল আমার শরীরে। অনেক ডক্টর দেখানো হয়, কোনো কাজ হয় না। তাই আবার আমার মামার বাড়িতে নিয়ে যায়। মামার বাড়িতে যাওয়ার পর আমার ঠাকুরমা আমার কাছ থেকে সব কিছু শুনে কি হয়েছিল সব শুনে তারপর আমার মামার বাড়িতে একটা বড় কবিরাজ বাড়ির কাছে নিয়ে যায় এবং আমাকে অনেক ঝাড়ফুঁক করে। তার পরের দিন আমি সুস্থ হই এবং এরপর আমার আর কোনো সমস্যা হয়নি। আমরা সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটে 2 দিন আগে, যা আমার নিজের সাথে ঘটে যায়। এর আগে বলে রাখি আমার রাশি তেমন একটা ভালো না, এই জন্যই আমার সাথে আগেও অনেকবার অনেক খারাপ ঘটনা ঘটেছে। আমি অনেক কিছুই ব্যবহার করেছি
কিন্তু কোনো বাদ মানেনি। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যে গরমের অবস্থা, 42-43 ডিগ্রি তাপমাত্রা, সূর্য উঠে গেলেও আগুনের কাছে বসে রান্না করা যে কতটা জ্বালা তা শুধু গৃহবধূরাই ভালো জানে। তাই ভাবলাম ভোর ভোর উঠে গরমের কয়েকদিন রান্না সেরে ফেলব। ভোর 4টা বাজে তখনও আলো ফোটেনি, চোখে ঘুম নেই, আর এখন ঘুমিয়ে গেলেও উঠতে সেই দেরি হবে। এগুলো ভেবে রান্নাতে তোড়জোড় শুরু করে দেই। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করা শুরু করলাম। ভাত চুলায় বসিয়ে উঠানে বাড়ি কুপিয়ে পরিষ্কার করছিলাম। হঠাৎ চোখ পড়ল আম গাছের উপর। তাকিয়ে দেখি আমগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি খুশি হয়ে ভাবলাম আজ আমি আম ডাল রান্না করব আর ইলিশ মাছ। যথারীতিতে আমি রান্নাঘরে চলে গেলাম হাতের কাজ সেরে। মাছ ভাজির গন্ধে চারদিকে মোমো করছে। আমারও খেতে ইচ্ছে হলো, এই জন্য আমিও একটা মাছ ভাজি খেতে খেতে ভাজতে লাগলাম। হঠাৎ মনে হলো আমায় কেউ দেখছে, কেমন একটা লাগছিল আমার। আমি বারবার এদিক সেদিক তাকাচ্ছিলাম। হঠাৎ চুরমার করে কিছু একটা শব্দ পেলাম, সারা গায়ে শিরশিরানি দিয়ে উঠল। আমি মাছের কড়াই নামিয়ে রেখে হাতের ভাজি মাছটি নিয়ে বের হলাম রান্নাঘর থেকে। উঠানের লাইট অন করে এদিক সেদিক ভালো করে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমি ভাবলাম শুধু শুধু ভয় পাচ্ছি। তারপর আবার রান্নাঘরে এলাম। 3টা মাছের পিস কম দেখলাম। আমি তো একটা খেয়েছি, বাকি 3টা কই? এর মধ্যে একটি বিড়াল ঝাঁপ দিয়ে আমার সামনে এসে পড়ল। আমি ভয়ে দূরে সরে গেলাম। চোখ দুটো যেন জলজল করছে। আমার আধখাওয়া মাছটি ছো মেরে নিয়ে দৌড়ে চলে গেল। বাকি 7টা মাছ আমি তাড়াতাড়ি রান্না করে ফেললাম। একটু একটু আলো ফুটছে। গাছ থেকে আম ছিঁড়তে লাগলাম ডাল রান্না করার জন্য। এমন সময় আমার জায়ের 7 বছরের ছেলেটা আমাকে ডাকছে আর বলছে, ও ছোট মা, এসো আমার সাথে, এসো না। আমি বললাম, এত ভোরে তুই উঠছিস কেন? দেখলাম ও ছুটে চলে যাচ্ছে পাশের বাগানের দিকে। আমিও পিছু পিছু দৌড়াচ্ছি আর বলছি, শোনা দাঁড়া, ওদিকে যাস না। তারপর হঠাৎ করে আমি বাগানের সামনে গিয়ে মনে পড়ল ওরা তো বাড়িতে নেই, তো জায়ের ছেলে কোথা থেকে আসলো? তারপর আমার সামনে আবার সেই কালো বিড়ালটি লাফিয়ে পড়ে। এবার আমার আর সাহস হলো না সামনে দিকে এগোনোর। আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই। শাশুড়ি ঘুম থেকে উঠে আমাকে এখানে ওখানে খুঁজে কিন্তু পায় না। তারপর দেখে টেবিলের উপর ইলিশ মাছ রান্না করা আর ভাত। হঠাৎ করে আমার বর নাকি বাগানের দিকে যায় খুঁজতে গিয়ে দেখে আমার চারদিকে কয়েকটা আম পড়ে আছে আর আমিও অজ্ঞান হয়ে আছি। তারপর তারা আমাকে ঘরে নিয়ে আসে। আমি সবটা বলি তাদের। আমার সাথে এমন হয় তারা জানে, এজন্য সন্ধ্যার পর আমাকে একা কোথাও বের হতে দেয় না। বাথরুম গেলেও অন্য কেউ দাঁড়িয়ে থাকে। তারপর আমি সবার কাছে খুব বকা খাই। শাশুড়ি বলছিল 6টায় আলো ফোটে, তখন আমাকে দেখো, আমি কাজে সাহায্য করব। আজও আমার গায়ে জ্বর আছে। ঘটনাটি ভাবলে এখনো আমার গায়ের কাটা শিউরে ওঠে। যদি আমি আম বাগানের মধ্যে ঢুকে যেতাম তাহলে কি হতো? আমি যতটুকু লিখেছি শুধু এতটুকুই নয়, আরও ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ে আমার লেখার সাধ্য নেই। ধন্যবাদ। 3য় ঘটনাটি ঘটে আমার মেজনানার সাথে। আমার মেজনানার নাম ছিল মুজিদ। সবাই একসাথে একই বাড়ি থাকে, মানে যৌথ পরিবার। নানা বাড়ি যাওয়ার সময় বাজার থেকে ক্ষেতের আইল ধরে হেঁটে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগতো। সেই আলের পাশে একটা 100 বছর পুরানো বট গাছ ছিল। লোকমুখে শোনা যায় সেই গাছ নাকি একটা খারাপ জিন থাকে, যার এক চোখ আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। বড় নানার পোস্ট অফিসে চাকরি করতেন। তখন ছিল বর্ষাকাল। সকালে বড় নানা নানিকে ফোন করে বলে, মজিদকে বলিও অনেক টাটকা মাছ যেন নিয়ে আসা হয়, অর্থাৎ ইলিশ মাছ। নানা ফোন কেটে দিয়ে মেজো নানাকে বলে বাজারে যেতে। মেজো নানা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু তখন বর্ষাকাল ছিল, তাই মেঘের কারণে সকালেও মনে হচ্ছিল যেন এখনই সন্ধ্যা নেমে আসবে। বাজারে পৌঁছানোর পর নানা মেজো নানা একসাথে বাজার করতে লাগলো। মেজো নানা বড় নানাকে বলল, ভাইজান, আজকের মাছ সস্তা আছে, 2-3টা বড় থেকে ইলিশ মাছ কিনেন। বাজার শেষ করে বড় নানা বলল, তুই বাড়ি যা, আমার কাজ আছে। মেজো নানা বাজারের ঝুড়িটা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ক্ষেতের আল ধরে। হাঁটতে হাঁটতে সেই বট গাছের সামনে পৌঁছায়। এমন সময় নানার নাম ধরে কেউ ডাকতে থাকে। কেমন একটা ভারী কণ্ঠে নানাকে ডাকছিল। নানাকে এমনভাবে ডাকছিল, মজিদ, মাছ নিয়ে যাচ্ছিস নাকি? ইলিশ মাছের গন্ধ পাচ্ছি। নানার বুকটা ধুকধুক করে উঠল। হঠাৎ নানার চোখ গেল বট গাছের ডালে। নানা দেখল
এক চোখলা বড় লম্বা কে যেন পা ঝুলে বসে আছে। নানার বুঝতে বাকি নেই যে এই সেই বটগাছের খুড়োভূত, যার একটা চোখ আছে। নানা খুব ভয় পেয়ে দোয়া পড়তে লাগলো, আর সেই ভূতটি গাছ থেকে নেমে আসে নানার সামনে। ভূতটিকে নামতে দেখে নানা কিছু না ভেবেই সোজা বাড়ির দিকে দৌড় দেয়। সকালে বৃষ্টি হয়, সেই রাস্তা ছিল খুব কাদা। নানা দৌড়ে যাওয়ার সময় আছাড় খেয়ে পড়ে যায় ধান খেতে। পিছনে ফিরে দেখে একটা কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে নানার দিকে আসে। নানার সামনে এসে নানার দিকে লাফ দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। নানা আবার উঠে রওনা দেয় বাড়ির দিকে। নানার মনে হলো 10 মিনিটের পথ আজকে যেন শেষ হচ্ছে না। একটু দূরে যেতেই নানা দেখল একটা বানর, যার শুধু এক চোখ, সে গাছের ডালে ঝুলে আছে। নানা আবারও দোয়া পড়তে শুরু করলো এবং সামনের দিকে দৌড়াচ্ছিল। নানা অনেক কষ্টে বাড়িতে পৌঁছায়। বাড়ির ভিতরে ঢুকতেই মেজো নানি জিজ্ঞেস করে, কি হয়েছে, গায়ে কাদা লাগলো কেন? তারপর নানা নানুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নানু বলে একটা মাছ দিয়ে দিতে। নানা নানুকে বলে মাছ ওকে দেওয়ার জন্য কিনেছি নাকি। তারপর নানু বাজার নিয়ে বড় নানু সহ রান্না করতে যায়। হঠাৎ নানু রান্নাঘরের জানালা দিয়ে দেখল উঠানে শত শত কাক বসে আছে। সেখানে একটা কাক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। নানু আবার নানাকে বলে একটা মাছ দিয়ে দেন, কিন্তু নানা সেই একই কথা। রাত হলে বড় নানা বাড়ির দিকে রওনা দেয়, আর বট গাছের সামনে আসতেই দেখে মজিদ নানার মতো দেখতে একজন বট গাছের উপর পা ঝুলিয়ে বসে আছে। নানা কিছু না বলে বাড়ি চলে আসে। এরপর মেজো নানু বড় নানু এসে বড় নানাকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর নানা বলে আজকে আর মাছ রান্না করার দরকার নাই, কিন্তু ততক্ষণ রান্না করা শেষ হয়ে গেছে। বড় নানা নানুকে বকাঝকা করে। রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে যায়। হঠাৎ কেউ একজন ভারী কণ্ঠে বলে, মজিদ একা ইলিশ খেয়ে ফেললি, আমাকে তো দিলি না। এটা শুনে নানু খুব ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আওয়াজ আসা বন্ধ হয়। নানু ঘুমিয়ে পড়ে। সকালে আজানের পর যখন কালিয়াদার ধরে, তখন মেজো নানাকে বড় নানা ডাকছিল, মজিদ সামনের বিলে পানি নেমেছে, জালটা নিয়ে আয়, মাছ ধরতে হবে। বড় নানার কণ্ঠ শুনে মেজো নানা ঘুমের ঘুরে বলল, আসতেছি ভাইজান। মেজো নানা বের হয়ে উঠানে গিয়ে দেখে বড় নানা উঠানে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ করে। পাশাপাশি যেতেই পিছন থেকে মেজো নানু নানাকে ডাক দেয়। মেজো নানুর ডাকাডাকি শুনে বড় নানু বাইরে আসে। মজিদ নানা দেখলো বড় নানা নানুর সাথে দাঁড়িয়ে। হঠাৎ নানার চোখ যায় সামনে যে দাঁড়িয়ে আছে তার পায়ের দিকে। নানার বুঝতে বাকি থাকলো না এটা সেই খুড়া জিনটা বড় নানার রূপ নিয়ে এসেছে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। মেজো নানা দৌড়ে ঘরে আসার সময় হুচুট খেয়ে পড়ে যায়। সেই জিনটা হামাগুড়ি দিয়ে এসে নানার সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। এটা দেখে বড় নানা ঘর থেকে এক লোহার রড এনে সেই জিনটাকে আঘাত করে। 3 থেকে 4টা বাড়ি দিতে সে হাওয়ায় মিলিয়ে যায়। সাথে সাথে মেজো নানা বেহুশ হয়ে যায়। নানাকে ধরাধরি করে বাসার ভেতর নিয়ে আসা হয়। তারপর শুরু হয় নানার রক্ত বমি। একটু পরে গাড়িতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। নানাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় কিন্তু হসপিটালে পৌঁছার আগেই নানা মারা যায়। এখানে শেষ হয়নি। নানা মারা যাওয়ার পর নানু পাগলের মতো হয়ে গিয়েছিল। পরে নানুকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর জার ফুঁক করে তাবিজ দেয় আর বাড়ি বন্ধ করে। পরে এলাকার মুরব্বীদের পরামর্শে কয়েকটি মসজিদের ইমাম দিয়ে সেই বটগাছের নিচে মিলাদ করে 101টি পেরেক মারা হয়। তারপর থেকে কেউ সেই খুড়া জিনটিকে আর কেউ দেখেনি। সামান্য একটা ইলিশ মাছের জন্য নানাকে অকালে প্রাণ দিতে হয়। আজও নানির বাড়ি যাওয়ার সময় সেই বটগাছের নিচ দিয়ে যেতে হয়।